ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর আপাতদৃষ্টিতে মনে হচ্ছে বিএনপি জোট বিশাল ব্যবধানে জিতেছে ৩০০ আসনের সংসদে। নিম্নকক্ষে তারা পেয়েছে ২১২টি আসন, আর জামাত জোট পেয়েছে মাত্র ৭৭টি আসন। খালি চোখে দেখলে মনে হবে এটি একপেশে ফলাফল, ১৩৫টি আসনের বিশাল ব্যবধান। কিন্তু একটু গভীরে যান, ভোটের শতাংশ বা ভোট শেয়ারের দিকে তাকালে আপনার চোখ কপালে উঠে যাবে। নির্বাচন কমিশনের তথ্য বলছে বিএনপি জোট ভোট পেয়েছে ৪৬.৬%, আর জামাত জোট পেয়েছে ৪৩.৯%। পার্থক্যটা মাত্র ২.৭%। অথচ এফপিটিপি পদ্ধতির কারণে এই সামান্য ২.৭% ভোটের পার্থক্যে বিএনপি ১৩৫টি আসন বেশি পেয়েছে। এটি গণতন্ত্রের একটি বড় ত্রুটি। কিন্তু সুখবর হলো গণভোটে হ্যাঁ জয়ী হওয়া। এবার সংসদে থাকছে উচ্চকক্ষ অর্থাৎ আপার হাউস, আর সেখানেই জামাত তাদের প্রকৃত শক্তির জানান দিতে যাচ্ছে। আজকের পর্বে আমরা এই গাণিতিক সমীকরণ অর্থাৎ ইলেকটোরাল ম্যাথ বিশ্লেষণ করব। দেখার চেষ্টা করব কিভাবে মাত্র ৭৭টি আসন নিয়েও জামাত জোট সংসদে বিএনপি এর সমান্তরাল শক্তি হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে। প্রথমে বুঝতে হবে কেন নিম্নকক্ষে এমন ফল হলো। বাংলাদেশের প্রচলিত নিয়মে যে প্রার্থী একটি ভোটও বেশি পান তিনিই এমপি হন। বাকি সব ভোট কার্যত বাতিল বা মূল্যহীন হয়ে যায়। এর ফলে জামাত জোট ৪৩.৯% মানুষের সমর্থন নিয়েও মাত্র ৭৭টি আসন পেয়েছে, অর্থাৎ প্রায় ৪৪% মানুষের কণ্ঠস্বর সংসদে সংকুচিত হয়ে গেছে। কিন্তু গণভোটের রায়ে উচ্চকক্ষে ঘটিত হবে সমানুপাতিক প্রতিনিধিত্ব অর্থাৎ পিআর পদ্ধতিতে, যেখানে কোনো ভোট নষ্ট হবে না। একটি দল সারা দেশে যত শতাংশ ভোট পাবে, উচ্চকক্ষের ১০০টি আসনের মধ্যে তত শতাংশ আসন তারা পাবে। এই পদ্ধতিটি জামাত জোটের জন্য একটি গেম চেঞ্জার হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন নিম্নকক্ষে বিএনপির সংখ্যাগরিষ্ঠতার দাপট দেখালেও উচ্চকক্ষে তারা জনসমর্থনের আয়নার মুখোমুখি হবে, আর সেই আয়নায় বিএনপি ও জামাত প্রায় সমান সমান। আসুন এবার অঙ্কটা মেলানো যাক। উচ্চকক্ষের মোট আসন ১০০টি। জামাত জোটের হিসাব, তারা ভোট পেয়েছে ৪৩.৯%। পিআর পদ্ধতির নিয়ম অনুযায়ী ১০০ আসনের মধ্যে তারা পাবে ৪৪টি আসন। বিএনপি জোটের হিসাব, তারা ভোট পেয়েছে ৪৬.৯%, অর্থাৎ ১০০ আসনের মধ্যে তারা পাবে ৪৭টি আসন। এবার দুটি দলের পার্থক্যে আসা যাক নিম্নকক্ষে, যেখানে পার্থক্য ছিল ১৩৫টি আসনের। উচ্চকক্ষে এসে সেই পার্থক্য নেমে এসেছে মাত্র ৩টি আসনে। এখানে বিএনপি এর আসন ৪৭টি আর জামাত জোটের আসন ৪৪টি। বাকি প্রায় ৯% ভোট যারা পেয়েছে, অর্থাৎ অন্যান্য ছোট দলগুলো, তারা পাবে ৯টি আসন। এই রাজনৈতিক তাৎপর্য বা পলিটিক্যাল ইমপ্লিকেশন অত্যন্ত গভীর। উচ্চকক্ষে বিএনপির ৪৭টি আসন কোনো বিল পাশ করার জন্য যথেষ্ট নয়, কারণ কোনো আইন পাশ করতে হলে অন্তত ৫১টি ভোট প্রয়োজন। বিএনপিকে বিল পাশ করতে হলে হয় জামাতের সমর্থন লাগবে অথবা ওই ছোট দলগুলোর সমর্থন লাগবে। নিম্নকক্ষে বিএনপি ২১২টি আসন নিয়ে যে কোনো আইন বা সংবিধান সংশোধনের প্রস্তাব আনতে পারে। সেখানে জামাত জোটের ৭৭ জন এমপি হয়তো খুব বেশি বাধা দিতে পারবেন না, কিন্তু সে বিল যখন চূড়ান্ত অনুমোদনের জন্য উচ্চকক্ষে যাবে তখনই আসল খেলা শুরু হবে। উচ্চকক্ষে বিএনপির ৪৭টি আসন আর জামাতের ৪৪টি আসন, যা প্রায় সমান সমান। কেউই এখানে এককভাবে ৫১টি আসন পায়নি। যদি জামাত মনে করে কোনো বিল জনস্বার্থ বিরোধী, তবে তারা ভেটো দিতে পারে বা কঠোর বিরোধিতা করতে পারে। বিএনপির ৪৭ জন সদস্য একা সেই বিল পাশ করতে পারবে না। ছোট দলগুলোর ৯ জন সদস্য যদি জামাতের সঙ্গে হাত মেলে, তাহলে অঙ্কটা হবে ৪৪+৯ = ৫৩টি। সেই ক্ষেত্রে উচ্চকক্ষে বিএনপি পরাজিত হবে। এর মানে হলো আগামী সরকার চাইলেও একতরফা কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারবে না। নিম্নকক্ষে তারা যতই শক্তিশালী হোক না কেন, উচ্চকক্ষে তাদের জামাত জোটের সঙ্গে সমঝোতা করতেই হবে। এটাই হলো হ্যাঁ ভোটের আসল বিজয়। এবার আলোচনা করা যাক, ছোট দলগুলো আসলেই কি কিংমেকার হতে পারে? উচ্চকক্ষের মোট ১০০টি আসনের মধ্যে বিএনপি এর ৪৭টি আর জামাতের ৪৪টি মিলে দখল করেছে ৯১টি আসন। বাকি ৯টি আসন থাকছে ছোট ছোট দল
এবং স্বতন্ত্র প্রার্থীদের হাতে। রাজনীতির পরিভাষায় একে বলা হয় ব্যালেন্স অব পাওয়ার। কোনো বিল পাশ করতে হলে উচ্চকক্ষে প্রয়োজন অন্তত ৫১টি আসন, যে আসনগুলো বিএনপি ও জামাত কারোর কাছেই নেই। সেই কারণে এই ছোট ছোট দলগুলো আসলে কিং মেকার হয়ে উঠতে যাচ্ছে। এর সঙ্গে সঙ্গে বাংলাদেশে ইয়েস মিনিস্টার সংস্কৃতির অবসান এবং সংসদে বাস্তব বিতর্কের সূচনা হতে যাচ্ছে। এতদিন আমরা দেখেছি সরকারি দল যা বলে তাই আইন হয়ে যায়, বিরোধী দল না বললেও সংখ্যার জোরে বিল পাশ হয়ে যেত। একে বলা হয় ব্রুট মেজরিটির দাপট। কিন্তু উচ্চকক্ষ এই দাপট চিরতরে বন্ধ করে দেবে। নিম্নকক্ষে বিএনপি ২১২ ভোটে হয়তো কোনো বিতর্কিত আইন পাশ করতে পারবে, কিন্তু সে আইন যখন উচ্চকক্ষে আসবে তখন জামাত এবং ছোট দলগুলো মিলে তা আটকাতে পারবে। তখন বিএনপিকে বাধ্য হয়ে জামাত জোটের সঙ্গে টেবিলে বসতে হবে। তাদের বলতে হবে, আসুন আমরা আলোচনা করি, বিলের কোন কোন পরিবর্তন করলে আপনারা সমর্থন দেবেন। এই যে আলোচনা, এই যে সমঝোতা, এটাই হলো গণতন্ত্রের প্রাণ। এর ফলে সংসদে আর তড়িঘড়ি করে কোনো কালো আইন পাশ হবে না। প্রতিটি আইন পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাছাই হবে। সংসদে ফিরবে যুক্তি, তর্ক ও বিতর্কের স্মরণীয় যুগ। এই নির্বাচনের ফলাফল আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে সনাতন নির্বাচন পদ্ধতি অর্থাৎ এফপিটিপি কতটা ত্রুটিপূর্ণ। মাত্র ২.৭% ভোটের ব্যবধানে বিএনপি পেয়েছে ১৩৫টি অতিরিক্ত আসন। এটি কি ন্যায় বিচার? কিন্তু উচ্চকক্ষ সেই অন্যায়ের প্রতিকার করেছে। সমানুপাতিক পদ্ধতির কারণে জামাত জোট তাদের ৪৩.৯% ভোটের পূর্ণ মর্যাদা পেয়েছে। নিম্নকক্ষের ২১২টি আসন আসলে একটি ইলিউশন। অর্থাৎ বিভ্রম। উচ্চকক্ষে ৪৭ বনাম ৪৪, এই ফলাফলই মাঠের আসল চিত্র। জামাতের কর্মীরা হয়তো নিম্নকক্ষের ফল দেখে হতাশ হতে পারেন, কিন্তু উচ্চকক্ষের এই ফলাফল তাদের জন্য একটি বিশাল মোরাল ভিক্টোরি। এটি প্রমাণ করে জনসমর্থনের দিক থেকে জামাত এখন বিএনপির সমান্তরাল শক্তি। রাষ্ট্র পরিচালনার চাবিকাঠি এখন আর এককভাবে বিএনপির হাতে নেই, তা ভাগ হয়ে গেছে। এখন প্রশ্ন হলো, আগামী সরকার কি একনায়কতন্ত্রের পথে যাবে, নাকি একনায়কতন্ত্রের পথ চিরতরে বন্ধ হয়ে গেছে? উচ্চকক্ষের এই সমীকরণ নিশ্চিত করেছে যে আগামী সরকার চাইলেও স্বৈরাচারী হতে পারবে না। সংবিধান সংশোধন বা গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণের ক্ষেত্রে উচ্চকক্ষের ২/৩ বা সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। বিএনপি ও জামাত জোট মিলে যদি একমত না হয় তাহলে সংবিধানের কোনো পরিবর্তন সম্ভব হবে না। এটি বাংলাদেশের জন্য একটি বড় স্বস্তির খবর। জুলাই বিপ্লবের মূল মন্ত্র ছিল ক্ষমতার ভারসাম্য। উচ্চকক্ষের এই ফলাফল সে ভারসাম্যই নিশ্চিত করেছে। এখন থেকে সরকারকে প্রতিটি পদক্ষেপ ফেলার আগে বিরোধী দলের কথা ভাবতে হবে। সংখ্যাগরিষ্ঠতার জোরে দেশ চলবে, এই মানসিকতা এখন জাদুঘরে পাঠানোর সময় এসেছে। উচ্চকক্ষের এই ফলাফল কেবল জামাতের জয় নয়, এটি বাংলাদেশের প্রতিটি ভোটারের জয়। আপনার ভোটটি নিম্নকক্ষে গিয়ে হয়তো কোনো এমপি তৈরি করতে পারেনি, কিন্তু উচ্চকক্ষে গিয়ে ঠিক একজন প্রতিনিধি তৈরি করেছে। জামাত জোটের এই বাজিমাত প্রমাণ করে, যদি কৌশল এবং পদ্ধতির সঠিক ব্যবহার করা হয়, সংখ্যার খেলা উল্টে দেওয়া যায়। এখন আর একতরফা বা মনোলোকতন্ত্র হবে না, হবে ডায়ালগ। আগামী বাংলাদেশ দেখবে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি, যেখানে সংখ্যার সঙ্গে যুক্তি থাকবে শেষ কথা। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় উচ্চকক্ষের এই ভারসাম্য সরকারকে সঠিক পথে রাখতে পারবে? ছোট দলগুলো কি সত্যিই নিরপেক্ষ ভূমিকা পালন করবে? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর যদি আপনি রাজনীতি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী ভিডিওতে।